Eid Special Sports Insight, sponsored by Clever, powered by Spa. দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিন নিউজের ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইটে স্পন্সর বাই ক্লেমন অ্যান্ড পাওয়ার্ড বাই স্পা। আজকের ঈদ আড্ডায় আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুল ভাই, এটিন নিউজে আপনাকে স্বাগত এবং ঈদ মোবারক। ঈদ মোবারক, ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? দিনকাল কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আশরাফুল ভাই, সবচেয়ে কমন যে প্রশ্নটা ঈদের দিনে করতেই হয় সেটা হচ্ছে ঈদের দিনটা আপনি কিভাবে কাটান? দেখেন, আমার ছোটবেলা থেকেই আসলে ঈদের দিনটা কি আসলে আমি নর্মাল অন্য দিনগুলো যেভাবে কাটানোর চেষ্টা করি কাটাই, ওইভাবেই কাটাই। ছোটবেলায় বেশি হইতো, যেমন ঈদের নামাজ পড়ে তারপর বিকেলবেলা ক্রিকেট খেলা শুরু করতাম। যেহেতু খালাদের বাসায় থাকতাম আমরা, মাদার টেক নতুন পাড়া, তো আমার খালাতো ভাই উনিও ক্রিকেট খেলতেন। ওনার কাছ থেকে আসলে ব্যাট ধরা শেখা। তো নামাজ পড়া, খাওয়া দাওয়া, তারপর বিকেলবেলায় বাসার সামনে যেই জায়গাটা ছিল ওই জায়গায় ক্রিকেট খেলতাম। ছোটবেলায় তো নিশ্চয়ই ঈদের গিফট পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকতো, মানে কেমন পেতেন আপনি সবার কাছ থেকে, পরিবার পরিজনের কাছ থেকে? হ্যাঁ, গিফট তো আসলে আমাদের শপিংটা আমার ভাইয়া করেন আর কি। আমার বড় ভাই সবসময় একদম ছোটবেলা থেকেই উনি আমাদের বাসার সবার জন্য শপিং করে থাকেন, এখনো তাই। আর সালামি দেয়া নেওয়ার ব্যাপারটা, ছোটবেলায় তো সালামি পেতেন, এখন কি বেশি দিতে হয়? বেশি ঠিক আছে আর কি। সালামির বিষয়টা ভাইয়া একটা বড় 100 টাকা বা 500 টাকা 200 টাকার নোটগুলা দিয়ে দেয়, তো ওগুলাই আসলে দেওয়া হয় সবাইকে। তো ভাইয়া, যখন ক্রিকেট খেলতেন আপনি, তখন তো অনেক ঈদ হয়েছে এমন যে দেশের বাইরে কাটানো লেগেছে, মানে সেটার মুহূর্তটা কেমন ছিল? পরিবারের বাইরে ঈদ, ওই ঈদগুলো আমি বেশি এনজয় করেছি, কারণ বাবা মা ভাই বোন তো আছি, কিন্তু যখন আমরা ক্রিকেট টিম দেশের বাইরে যেতাম, ওই 15 জন প্লেয়ার, কোচিং স্টাফ আরো 7-8 জন থাকতাম আমরা। যেমন আমার ফার্স্ট ট্যুর 2000 সালে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম শ্রীলঙ্কাতে, রোজার ঈদ ছিল। তারপরে আবার 2 মাস পরে আবার যখন আমরা কুরবানি ঈদ সময় আমি মালয়েশিয়া গিয়েছিলাম বাংলাদেশ এই টিমের হয়ে, ব্যাক টু ব্যাক 2টা ঈদ 2000 সালে করেছিলাম। টোটাল প্রায় 14-15টা ঈদ দেশের বাইরে করেছি। ওই ঈদগুলো আমি বেশি এনজয় করতাম, কারণ কি আমাদের পেয়ে প্রবাসী বাঙালিরা যে আনন্দটা পেত যখন আমাদের পায়, ন্যাশনাল টিমকে পায়, তাদের ঈদটা ডাবল হয়ে যায়। ওই মুহূর্তগুলো আমি খুব এনজয় করতাম। ঈদের দিন মানে কোনটা না খেলে মনে হয় যে ঈদ ঈদ লাগে না? ঈদের দিন সেমাইটা তো ডেফিনেটলি আর কি, রোজার ঈদে তো আপনার সেমাইটা মাস্ট লাগে। আর চালের রুটি আমার ফেভারিট। চালের রুটিটা হলে গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে। ক্রিকেট খেলা নিয়ে এখন আপনার পরিকল্পনাটা কি? ভক্তরা তো আপনাকে আরো মাঠে দেখতে চেয়েছিলেন অনেকদিন। না, লাস্ট 6 মান্থ আমি বাংলাদেশে কোচিং করাচ্ছি। গ্লোবাল টি20 ক্রিকেটে রংপুর রাইডার্সের হয়ে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে ছিলাম। ঢাকা প্রিমিয়ার লিগে এখন কাজ করছি, ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে হেড কোচ হিসাবে। বিপিএল ও রংপুর রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে ছিলাম। কোচিং এর প্রসঙ্গ যেহেতু আসলো, সেহেতু আমরা শোনা যাচ্ছে যে জাতীয় নারী ক্রিকেট দলের কোচ হিসেবে আপনার কাছে হয়তোবা প্রস্তাবনা এসেছে। এইটা কতটা সত্য? আর যদি বিসিবি চায় আপনি জাতীয় নারী ক্রিকেট দলের দায়িত্ব নেন কোচ হিসেবে, তাহলে আপনার ইয়াটা কি থাকবে, ভাবনাটা কি? হ্যাঁ, না, আমার সাথে আলাপ হয়েছিল যখন হাবিবুল বাশার সুমন ভাই ওমেন্সের দায়িত্বে ছিলেন, হেড অফ ওমেন্সের যখন দায়িত্বে ছিলেন, উনি একটা অফার করেছিলেন যে ইচ্ছা আছে কিনা। আমি বলেছিলাম যে হ্যাঁ, অবশ্যই যদি এই ধরনের অফার আসে তাহলে অবশ্যই করার ইচ্ছা আছে। ভাই, অভিষেক টেস্টে সবচেয়ে কম বয়সী হিসেবে আপনি টেস্টে সেঞ্চুরি করেছিলেন, সেই রেকর্ডটা কিন্তু এখনো ভাঙতে পারেনি কেউ। পেছন ফিরে তাকালে সেটা আপনাকে কতটা আনন্দ দেয় এখন? সেটা আমাকে পরিচয় করিয়েছে আসলে বাংলাদেশের হয়ে খেলেছি এবং ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি রেকর্ডটা এখনো আছে। তো ভালো লাগে, এটা দিয়ে আমাকে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে পরিচয় করা, যে বাংলাদেশের একজন ক্রিকেটার এসেছেন। মুরালি ধরনের এগেনস্টে সেঞ্চুরি, তো অলমোস্ট 24 বছর ধরে এই রেকর্ডটা এখনো আছে। ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আশা করব যে এই রেকর্ড তো আসলে
ভাঙারই জিনিস, যে কোনো একদিন হয়তো ভাঙবে, সেটা যদি কোনো বাংলাদেশি ভাঙে তাহলে আরো ভালো লাগবে। আপনি যখন খেলতেন ড্রেসিং রুমে তখন দুষ্টমিটা আসলে করতো কে বেশি? না, আমাদের সময় তো খুবই অসাধারণ একটা ড্রেসিং রুম ছিল, সিনিয়র এবং জুনিয়রদের মিক্স ছিলাম আমরা। আকরাম ভাই, বুলবুল ভাই, রফিক ভাই, তারপর সুমন ভাই, জাভেদ ভাই, ওনারা একটা বেশ, সুজন ভাই একটা, তারপর আমাদের ছিল আমি আর মোহাম্মদ শরীফ আর মাশরাফি, তিনজন ছিলাম স্টার্টিংয়ে। তো তারপর তো আস্তে আস্তে তামিম, সাকিব ওরা আসলো। তো ড্রেসিং রুমে আর কি ওই সময়ের ড্রেসিং রুমটা অন্যরকম ছিল আর কি। আমাদের 2005-এ যখন আমরা খেলতে গেলাম ইংল্যান্ডে, আমাদের ওই টিমটা বন্ডিংটা অন্যরকম ছিল। 2007-এ ওয়ার্ল্ড কাপ যখন আমরা খেলতে গেলাম, ওই টিমটার বন্ডিংটা অন্যরকম ছিল। বেশ সময় মনে হয় আমরা 2000 থেকে 2008-9 পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমরা ভালো সময় কাটিয়েছি ড্রেসিং রুমে। খুব মজা হতো, বিশেষ করে সিনিয়র ক্রিকেটাররা যখন ছিল, সুমন ভাই, জাভেদ ভাই, ওনারা যখন ছিলেন, অনেক মজা হতো। আর মাশরাফি তো ছিলই, পুরো ড্রেসিং রুমটা চাঙ্গা রাখার জন্য ওই একাই ছিল। আর ভাইয়া মাঠে তো নিশ্চয়ই স্লেজিং এর শিকার হয়েছেন, মানে আপনি কখনো স্লেজিং করেছেন কিনা বা কোনো মজার ঘটনা আছে কিনা স্লেজিং নিয়ে? 2006 ইন্ডিয়া আসলো বাংলাদেশে। আসার পরে যুবরাজ সিং এবং আপনার লাক্সমান, বিবিএস লাক্সমান দুইজন খেলতে পারেনি প্রথম টেস্ট ম্যাচটা। সৌরভ গাঙ্গুলি ব্যাটিং করছিল। তো আমি বলছিলাম যে দুইটা ব্যাটসম্যান কিন্তু খেলতে পারছে না, দাদা যদি রান না করে তাহলে কিন্তু নেক্সট ম্যাচ ড্রপ। তো আমি আবার 98-এ বল বয় ছিলাম। তো আমি সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকারের সাথে ছবি তুলেছিলাম। এটা 2004-এর ঘটনাই। হ্যাঁ, তারপর আমি ওই ছবিগুলো দেখালাম। তো দেখানোর পরে সে আমাকে বলে, তুই বল বয় ছিলি, তুই এখন আমাকে স্লেজিং করতেছিস। তো যেহেতু কলকাতার সৌরভ গাঙ্গুলি বাংলা বুঝে, তো ওনাকে বাংলাতে বলছিলাম এবং উনি খুব এইটা গায়ে নিচ্ছিল যে আমি যখন বলছিলাম যে দুইটা প্লেয়ার বসে আছে, রান না করলে আপনার নেক্সট ম্যাচ ড্রপ করবেন, এই কথাগুলো শুনে পরে আমরা, তুই বল বয় ছিলি, তুই আমাকে স্লেজিং করছিস। বোলাররা কি এরকম হয় না ভাইয়া, যে আপনি যখন আউট হচ্ছেন না তখন তারা একটু ইরিটেট হয়ে যায় এবং আগ্রাসী বল করার চেষ্টা করে? তখন কি আপনার মনে হয় যে আগ্রাসী বল করলে আমি আরো 4 ছক্কা মেরে দেব? যখন আপনি হাত পিক করে ফেলবেন, তখন যত ডেঞ্জারাস বলারই হোক, আপনি যদি আগেই বুঝতে পারেন যে এই বলটা বাউন্সার আসতেছে, এই বলটা সামনে আসতেছে, এই বলটা ইনসুইং হবে, আউটসুইং হবে, হাত দেখে যদি আপনি বুঝতে পারেন যে এই বলটা অফ স্পিন হবে, এই বলটা দোসরা হবে, তখন কিন্তু আপনাকে পজিশন নেওয়াটা খুব ইজি। এই কারণে আমি একদম ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি ওয়াইস স্যারের আন্ডারে, আমি চেষ্টা করতাম হাত দেখে খেলার। মানুষ দুইভাবে খেলে, কেউ হাত দেখে খেলে, কেউ পিচ হওয়ার পরে খেলে, যে পড়ার পরে মুভমেন্ট করে, ওইভাবে খেলে। তো আমি চেষ্টা করতাম যে হাত দেখে খেলার চেষ্টা করতাম, সেই কারণে ইজি মনে হইতো আর কি, যত জোরে বলই হোক। এমনিতে আপনার পছন্দের বোলার কে ছিলেন প্রতিপক্ষের, যার বল খেলতে খুব মানে একটু স্বাচ্ছন্দ্য ফিল করতেন, সহজ লাগতো? আমার কাছে মুরালি ধরনের বল খেলতে খুব ইজি লাগতো আর কি, ভালো লাগতো, যে চ্যালেঞ্জটা নিতে ভালো লাগতো। যেহেতু তার বল ওয়ার্ল্ডের ব্যাটসম্যানরা খুব ডিফিকাল্ট ফেস করে, তো আমার কাছে এনজয় করতাম, যেহেতু আমি তার হাতটা পিক করতে পারতাম যে কোনটা অফ স্পিন হবে, কোনটা দোসরা হবে। তার এগেনস্টে এমন আমার 4টা সেঞ্চুরিও আছে, শ্রীলঙ্কার এগেনস্টে 5টা সেঞ্চুরি, আমার কেরিয়ারে 6টার মধ্যে 5টাই শ্রীলঙ্কার সাথে। তো মুরালিকে আমার খেলতে খুব ভালো লাগতো। আচ্ছা, আর আপনি যদি ক্রিকেটার না হতেন তাহলে জীবনে কি হতেন মনে হয়? ভাই, এই প্রশ্নের উত্তরটা নিব ছোট্ট একটা বিরতির পরে। অবশ্যই। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন, ফিরে আসছি শীঘ্রই। Eid Special Sports Insight, sponsored by Kleban, powered by Spa. বিরতির পর আবারও ফিরে এলাম এটি নিউজের ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইটে, স্পন্সর বাই ক্লেমন অ্যান্ড পাওয়ার্ড বাই স্পা। যেটা বলছিলাম যে জীবনে যদি ক্রিকেটার না হতেন তাহলে কোন পেশাটা আপনি বেছে নিতেন? একদম ছোটবেলায় তো দেখেন এক একটা হতে মন চাইতো, যে পাইলট, ইঞ্জিনিয়ার, এরকম। কিন্তু একদম যখন ক্রিকেটে ঢুকলাম, তারপর থেকে আসলে অন্য কোনো পেশায় আমার মনে হয়নি যে আমি পারবো।
আমি ক্রিকেটটাই, যদিও তখন কিন্তু বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায়নি, ওয়ানডে ইন্টারন্যাশনাল মাঝে মাঝে খেলে, আইসিসি লেভেলে আমরা রেগুলার খেলে থাকি, কেনিয়া আসতো বাংলাদেশে, ওই রেডিওতে শুনতাম মনি ভাই রফিক ভাই একটা পার্টনারশিপ করছে। তো ওইভাবেই ক্রিকেটটাই জানি না যে একটা স্পোর্টসই আমি এনজয় করতাম, অন্য স্পোর্টস খেলতে পারি, ব্যাডমিন্টন ফুটবল এগুলো খেলতে পারি, কিন্তু মন থেকে আসেনি। কোন শটটা খেলতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করতেন, মানে কোনটা প্রিয় শট আপনার? আমার তো আমি খুব এনজয় করতাম পুল শট খেলতে, শর্ট বল দিলে আমার পুল খেলতে খুব এনজয় করতাম ছোটবেলা থেকেই। যেহেতু এই শটটা আমাদের ওই সময় ক্রিকেটাররা অতটা পারদর্শী ছিল না, তো এই কারণেই আমি এই জিনিসটা এনজয় করতাম বেশি। বাজে শট খেলে যখন আউট হতেন এবং ড্রেসিং রুমে গিয়ে ওইটা কতক্ষণ আপনার মাথায় কাজ করতো যে এই শটটা না খেললেই ভালো হতো, আউট হলাম কেন? এইটা একদম নেক্সট ম্যাচ না আসা পর্যন্ত আপনাকে এই প্যারাটা দিতে থাকে প্রত্যেকটা ক্রিকেটারকেই, যারা এখনো খেলছেন বা আগে আমরা খেলেছি। আপনি আউট হওয়ার পরে আপনি জাস্ট ওয়েট করবেন যে আবার নেক্সট ম্যাচ কবে হবে, তারপর পারফর্ম করবেন, তারপর আপনি ভালো হবে। ক্রিকেটারদের লাইফটা কিন্তু আনন্দের চেয়ে কষ্টটা বেশি আর কি। আপনি হিসাব করে থাকেন যে আপনার এভরিডে আপনি কিন্তু ভালো করতে পারবেন না, তো সেই কারণে দুঃখটা বেশি, আনন্দটা খুব কম। আজকে আপনি 100 করলেন, পরের ম্যাচে যদি আপনি আবার 0 করেন, আপনার ওই আনন্দটা কিন্তু বেশি দিন থাকে না। নেক্সট ম্যাচে ভালো ইনিংস না খেলা পর্যন্ত এটা থাকে না। তো যখনই খারাপ খেলতাম জাস্ট ওয়েট করতাম আরেকটা ম্যাচ কবে হবে, কখন হবে, ওইটার জন্য ওয়েট করতাম। আর যেদিন ম্যাচ জিতিয়ে দিতেন তখন আর ঘুম হইতো না। আর আমার আমি এই কারণে অতটা সাকসেসফুল হতে পারিনি আমার কাছে মনে হয়, যেহেতু এখন আমি কোচিং লাইনে এসেছি, আমি এইটাই কাজ করার চেষ্টা করব ফিউচারে, যে প্লেয়ারদের সাথে কিভাবে তারা নর্মাল থাকতে পারে। সাকিব আল হাসান কেন বিশ্বের সেরা 1 নাম্বার প্রায় লম্বা সময় 15-16 বছর ছিলেন, কারণ সে নর্মাল থাকতে পারতো, যে ভালো খেললেও একদম নর্মাল, খারাপ খেললেও নর্মাল। আমাদের মধ্যে ম্যাক্সিমাম প্লেয়ারই আমরা ইমোশনাল বেশি, যে ভালো খেললে খুব খুশি হয়ে যাই, খারাপ খেললে খুব চিন্তা করি যে কেন খারাপ খেললাম, কি হলো। এই জিনিস থেকে যারা সরে আসতে পারবে, যেই মানুষটা নর্মাল থাকতে পারবে, তাদেরই সাকসেসফুল রেটটা বেশি হয়। তো সেটা নিয়েই আসলে আমার ফিউচারে যখন আমি কাজ করব, লম্বা সময় এক্সপিরিয়েন্স হবে, এই জিনিসগুলো আসলে শেয়ার করার চেষ্টা করব। আর ভাই এখন মানে অবসর সময়টা আপনি কিভাবে কাটান? যেহেতু আমার 1 ছেলে 1 মেয়ে, ভাইয়ার 2 মেয়ে 1 ছেলে, যদিও তানজিল এখন বিকেএসপিতে আছে ক্লাস 9-এ। তো আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, যখনই বাসায় থাকি বাচ্চাদের নিয়েই সময় কাটানোর চেষ্টা করি। যদিও লাস্ট 6 মান্থ একদমই অবসর আমি পাইনি, কারণ যেহেতু আমি গুলশান ইউথ একাডেমিতে জব করি, সেখানে সময় দিতে হয়। মহিলা টিমের প্রিমিয়ার ডিভিশনে কাজ করেছি গুলশান ইউথের হয়ে, ছেলেদের প্রিমিয়ার ডিভিশনে কাজ করছি, বিপিএল আর কি। লাস্ট 6 মান্থ খুব কম সময় পেয়েছি যে ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য। ভাই আপনার জন্য একটা ছোট্ট গেম সেশন রেখেছি আমরা, র্যাপিড ফায়ার, এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ জি। সেটা হচ্ছে দেশে বিদেশে আপনার প্রিয় ব্যাটার কে? সচিন টেন্ডুলকার। আচ্ছা। আর দেশে? দেশে আমি ইসলাম বুলবুল ভাই। আচ্ছা। প্রিয় বোলার? প্রিয় বোলার শেনওয়ান। বাংলাদেশে মোহাম্মদ রফিক। আচ্ছা। প্রিয় উইকেট কিপার? উইকেট কিপার মঈন খান ছিলেন পাকিস্তানের, বাংলাদেশে খালেদ মাসুদ পাইলট ভাই। আচ্ছা। প্রিয় ফিল্ডার যার ফিল্ডিং দেখে মনে হয় অসাধারণ ফিল্ডিং করেছে? জন্টি রোডস, বাংলাদেশে অলোক কাপালি। আচ্ছা। প্রিয় অধিনায়ক দেশে বিদেশে হতে পারে? স্টিফেন ফ্লেমিং আমি খুবই পছন্দ করতাম ছোটবেলা থেকেই, লম্বা সময় সে ক্যাপ্টেন্সি করেছে। আর আমাদের দেশে? বাংলাদেশে খালেদ মাহমুদ সুজন ভাই। ছোটবেলায় কার খেলা বেশি ফলো করতেন আপনি? ছোটবেলা থেকে একদম টেন্ডুলকারের খেলা ফলো করতাম, একদম সব সময় টেন্ডুলকার আর বুলবুল ভাই এই দুইজনের খেলা ফলো করতাম। ভাই টেস্টে আপনার সেঞ্চুরি 6টা রয়েছে, কোন সেঞ্চুরিটা আপনার কাছে সেরা? দেখেন প্রত্যেকটা ইনিংসই ওই সময়টা আমি মনে করি যে বাংলাদেশের জন্য এক একটা স্টেটমেন্ট ছিল।
ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি তো আমাকে পরিচয় করিয়েছে, এটাকে আপনি আলাদা করতে পারবেন না। 190 যেটা আমার লাস্ট টেস্ট সেঞ্চুরি, সেটা আমার কেরিয়ারের বেস্ট ইনিংস, 190। 158 নট আউট ছিলাম ইন্ডিয়ার সাথে, সেই ইনিংসটা ছিল অসাধারণ একটা ইনিংস যারা দেখেছিল ওই সময়, কারণ হরভজন সিং, অনিল কুম্বলে, জহির খান এবং ইরফান পাঠান তখন নতুন এসেছিল। তো ওই বোলিং অ্যাটাকে এগেনস্টে 158 করেছিলাম। তো প্রত্যেকটা ইনিংস ক্যাপ্টেন হওয়ার পরে সেকেন্ড টেস্টে 129 করেছিলাম। কোন দলের সাথে জিতলে বেশি আনন্দ দিত? না, যে কোনো ম্যাচ জিতলে আনন্দ দিত, কিন্তু বিশেষ করে আসলে আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়ার সাথে যে জয়টা, এখন পর্যন্ত একটাই জয় বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে, এবং ওই সময় অস্ট্রেলিয়া টিমকে হারানোটা চিন্তাই করা যায়নি। সাউথ আফ্রিকাকে হারালাম 2007-এ, ওইটাও আপনার তারা এক নাম্বারে ছিল র্যাঙ্কিংয়ে, আইসিসি র্যাঙ্কিংয়ে। ওই সময় ইন্ডিয়া টিমকে হারালাম যখন আমরা ওয়ার্ল্ড কাপে। তো ওই জয়গুলো ছিল এক একটা অন্যরকম ফিলিংস। টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার 8-এ গেলাম আমার ক্যাপ্টেন্সিতে, ওইটাও একটা অন্যরকম একটা অ্যাচিভমেন্ট। পত্রপত্রিকায় দেখতেন যে আশরাফুল এত রানের ইনিংস খেলেছে, দুর্দান্ত ইনিংস খেলেছে, সেগুলো পড়তে আসলে কেমন লাগতো? এটাই তো আমার ক্যারিয়ারে আমি মনে করি যে এই জিনিসগুলোই ঠিক হয়নি, নর্মাল থাকতে পারিনি। ওই জিনিসগুলো পড়ার কারণে আমি বেশি খুশি হয়ে যেতাম, ওইটা নিয়ে হয়তো চিন্তা করতাম। কিন্তু আপনার নর্মাল থাকতে হলে আপনাকে এই সব থেকে দূরে থাকা উচিত, যেটা সাকিব আল হাসান তার পুরো ক্যারিয়ারটা করতে পেরেছে, এবং এই কারণে লম্বা সময় সে 1 নম্বরের র্যাঙ্কিংয়ে ছিল। আচ্ছা, আর ভাইয়া কোন ফরম্যাটের অভিষেকটা বেশি রোমাঞ্চকর ছিল আপনার? ডেফিনেটলি টেস্ট ক্রিকেট। টেস্টে ফার্স্ট টেস্টে 26 টপ স্কোরার ছিলাম, সেকেন্ড ইনিংসে 114 ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি। তো অবশ্যই আমি মনে করি যে টেস্ট ক্রিকেটের ডেবিউটা আমার জন্য সবচেয়ে আনন্দের ছিল। ভাইয়া লাস্ট সেটা হচ্ছে, আমরা জানি যে আপনি গান শুনতে ভালোবাসেন এবং সুন্দর গান গান, যদি ঈদ উপলক্ষে দর্শকদের জন্য একটা ছোট্ট গান শোনাতেন কয়েক লাইনের। আগে আসলে গেতাম, কিন্তু এখন অনেক দিন হয়েছে এই প্রশ্ন কেউ করেও না, আর গান গাওয়া হয় না, সত্যি কথা। তো আগে গেতাম আর কি, যখন আমি খেলতাম তখন হয়তো আমার একটা ফেভারিট গান ছিল, ওই গানটাই আসলে সব জায়গায় গাওয়া হতো। ওই আমি তো এক সাধারণ একজন, অতি সাধারণ এই মন, অথচ আমার ভালোবাসা অসাধারণ। ও বন্ধুরে একবার ছুঁয়ে দেখো ইচ্ছেগুলোকে। বাহ, অসাধারণ ভাইয়া। ঈদের উপলক্ষে যদি দর্শকদের, আপনার ভক্তদেরকে কিছু বলতে চান? আশা করি যে ঈদের দিন যে আনন্দটা করেন, আশা করি যে পরের প্রত্যেকটা দিনই যেন আমরা ওইভাবে আনন্দ করতে পারি, এবং একজন আরেকজনকে আমরা খোঁজ নিব এবং সাপোর্ট করব, এটাই আশা থাকবে। এবং আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মোবারক। ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, শেষ করছি এটি নিউজের ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইট, স্পন্সর বাই ক্লেমন অ্যান্ড পাওয়ার্ড বাই স্পা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক।